আলোচনা করব ভরণী নক্ষত্র নিয়ে। 2026 সালের মেষ রাশির ভরণী নক্ষত্রের জানুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা। তো ভরণী নক্ষত্রের মূল অধিপতি আপনারা জানেন যে শুক্র, আর মেষ রাশির মূল অধিপতি হলো মঙ্গল। আমরা তাহলে শুক্র এবং মঙ্গলকে প্রাধান্য দেব, দিয়ে প্রত্যেকটা দিন ধরে ধরে একটু হিসাব করব যে কেমন যেতে পারে আপনাদের দিনটা। তবে একটা কথা সবসময় বলি আপনাদেরকে, যে সেটা হচ্ছে লগ্নটা একটু মাথায় রাখবেন। আমি দেখি আগে রাশিফলটা বলে নিই, তারপরে লগ্নফল অবশ্যই বলবো। তো আমরা প্রথমেই জানুয়ারি মাসের, তো আজকে 1 তারিখ ছিল জানুয়ারি মাস। এখানে দেখা যাচ্ছে জানুয়ারি মাস যখন শুরু হলো তখন রবির বিপরীতে চন্দ্র থাকছে। তো সেই হিসাবে চন্দ্র থাকছে এই সময়ে হচ্ছে 4 নম্বর নক্ষত্রে। মানে চন্দ্রের বলবত্তা কিন্তু এই সময় অনেক বেশি। তো জন্ম সময় তো আপনাদের চন্দ্র মেষে ছিল, আর এখন আছে চন্দ্র গোচরে বৃষতে। এরপরে চন্দ্র আস্তে আস্তে সরবে এবং রবির বিপরীতে যাবে। তো চন্দ্র যেখানেই যাক, চন্দ্র রবির বিপরীতে থাকার জন্য চন্দ্রের বলবত্তা বেশি থাকবে। আর এই চন্দ্র জন্ম সময়ে আপনার রাশি সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি, এই জন্য চতুর্থের শুভত্ব আপনি পাবেন। এখন আমরা যদি আপনার মূল অধিপতি শুক্রকে একটু দেখি, তাহলে শুক্র থাকছে ধনুতে। মাসের 15 তারিখ পর্যন্ত আমরা শুক্রকে যদি ধনুতে বিবেচনা করে নিই, তাহলে অত্যন্ত শুভ একটা ফল আপনি পাবেন। আপনাদেরকে এর আগে আমি যখন রাশিফল বলেছিলাম, বার্ষিক রাশিফল, তখন এই কথা আমি অনেক ক্ষেত্রেই বলেছি বারবার করে, যে শুক্র, বুধ, বৃহস্পতি এরা একই অক্ষে আছে, যার কারণে নানা রকমের ন্যায় নৈতিকতা এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো শুক্র এই শনি দ্বারা প্রভাবিত হয়, শুক্র যদি কখনো শনি দ্বারা প্রভাবিত হয়, তাহলে ধর্মীয় বিষয়গুলো উঠে আসে। ধর্মীয় বিষয়, তো দেখুন এই সময়ে ধর্ম নিয়ে কত রকমের কত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু এর থেকে যা কিছু উৎপন্ন হবে তা আবার ভালো হবে এবং তার সময়ও নির্ধারিত। 2026 সালের জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত যে সময়টা আছে, এর ভিতরে যা কিছু ধর্ম নিয়ে হবে সেটি ভালো হবে। মানে আমরা যে জিস্ট বা আমাদের যে রিয়েলাইজেশনটা হবে, যে জ্ঞানটা অর্জন হবে, সেটি ভালো। কেন ভালো হবে? কারণ এই সময়ে বৃহস্পতি, শুক্র যে ঘরে অবস্থান করছে ওই ঘরে বৃহস্পতি দৃষ্টি রেখেছে, এবং এই বৃহস্পতির বলবত্তা অনেক বেশি। রবির কারণে বৃহস্পতি অত্যন্ত বলবান। বৃহস্পতি আবার বিপরীত দৃষ্টি পাচ্ছে এই গ্রহগুলোই, যার কারণে মানুষ রবি বুধের প্রভাবে মানুষ সত্য কথা বলবে। তারপরে হচ্ছে রবি মঙ্গলের প্রভাবে মানুষের ভিতরে উত্তেজনা কাজ করবে, মানুষ অনেক বেশি রাগান্বিত থাকবে, নিজের মেজাজকে কন্ট্রোল করতে পারবে না, এমন স্বভাব দেখা যায়। আবার এদিকে শুক্র বৃহস্পতির দৃষ্টি বিনিময়ের কারণে গুরুস্থানীয় মানুষ একে অন্যের সাথে বিরোধে জড়াবে, এরকম নানান বিষয় দেখা যায়। এখন আপনার কি হবে সেক্ষেত্রে? আপনার রাশির অধিপতি মঙ্গল আর নক্ষত্র অধিপতি শুক্র, তারা একসাথেই আছে। এবং আর এরা আছে কোথায়? এরা আছে এমন একটা ঘরে যেখানে অনেকগুলো গ্রহ আছে, যেমন ধনুতে এখানে এর সাথে বুধকে পাওয়া যাবে, রবিকে পাওয়া যাবে, আবার বিপরীতে বৃহস্পতির দৃষ্টিও থাকছে। নবম ঘর হওয়ার কারণে এই ঘরটা অত্যন্ত শুভ, এবং এই রাশির অধিপতি নক্ষত্রের অধিপতির একত্রে সংযোগ, এটি আপনার সৌভাগ্যকেই নির্দেশ করে। তার মানে ভরণী নক্ষত্রের জানুয়ারি মাসের প্রথম 15 দিন যথেষ্ট ভালো। এরপরে পরবর্তী 15 দিন তাহলে কেমন যাবে? পরবর্তী 15 দিনে আমরা এই গ্রহগুলোকে দশমে দেখতে পাবো। সেক্ষেত্রে মঙ্গলের বল বাড়বে, মানে আপনার রাশির অধিপতির বল বাড়বে। তো সেক্ষেত্রে
দশম স্থানীয় হওয়ার কারণে আপনার শুভ সময় উপস্থিত হয়। তার মানে জানুয়ারি মাসের পরবর্তী 15 দিন আরও শুভ, কারণ কর্মঘরে মঙ্গল অত্যন্ত শুভ ফল দেয় আর কর্মঘরে রবি অত্যন্ত শুভ ফল দেয়। তাহলে রবি মঙ্গল থাকছে একত্রে, তার জন্য খুব ভালো। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনাদের মেজাজ গরম হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। মেজাজ, তো মেজাজটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, তাহলেই হয়। আর এদিকে সমস্যা অর্থাৎ চন্দ্র সাপেক্ষে যদি আমরা একটু সমস্যা দেখি, তাহলে বলবো যে চন্দ্র যখন কেতুর আশপাশে যাচ্ছে তখন অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। তো আপনাদেরকে আমি সতর্ক করব 7, 8, 9 এর মধ্যে 8 তারিখটা বেশি সতর্ক থাকতে হবে। 7, 8, 9 এই দিনগুলোই চন্দ্র কেতুর আশপাশ দিয়ে যাবে, এই জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করলাম। আর ওইদিকে চন্দ্র যখন রাহুর আশপাশ দিয়ে যাবে তখনও আপনাদেরকে আমি একটু সাবধান থাকতে বলছি। দেখি সেই দিনটা কবে। এদিকে দেখছি 21, 22, 23, 21, 22, 23 এই যে জায়গাগুলো, এখান দিয়ে চন্দ্র যখন যাবে তখন রাহু শনির প্রভাব সে পাবে, যার কারণে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এটি হলো আমার পরামর্শ চন্দ্র সাপেক্ষে। এখন আমি একটু লগ্ন সাপেক্ষে আপনাদের কথা বলবো, কারণ লগ্নের ফলটা অনেক বেশি অ্যাকুরেসি নিয়ে আসতে পারে, এই জন্যই আমার কথা বলা। তো প্রথমে আমি যেহেতু আপনাদের চন্দ্র আছেই মেষে, মেষ লগ্ন সাপেক্ষে কথা অলরেডি আমি যা বললাম তা মেষ লগ্ন সাপেক্ষেই ছিল। তারপরেও আরও কিছু কথা বলা যায়, সেটি হচ্ছে লগ্ন যদি আপনার মেষ হয়, আপনার রাশি, আমি যাদের বিষয় নিয়ে কথা বলবো আপনাদের প্রত্যেকেরই চন্দ্র এই মেষে আছে এবং ভরণী নক্ষত্রে আছে, অর্থাৎ শুক্রের নক্ষত্র। আপনার জন্ম দশাই কিন্তু শুক্রের দশাতে শুরু, অর্থাৎ আপনার মূল অধিপতিই শুক্র, নক্ষত্র অধিপতি। এই জন্য শুক্রের বৈশিষ্ট্য আপনার মধ্যে বিদ্যমান। আপনি অত্যন্ত নরম স্বভাবের মানুষ, শান্তশিষ্ট উদার প্রকৃতি রয়েছে আপনার মধ্যে, এটা থাকবে, সবার মধ্যে থাকবে। রুচি সম্পন্ন মানুষ, অনেক গুছিয়ে কথা বলেন, নিজের চাইতে অন্যের ভালোটা আপনি আগে দেখেন। কিন্তু যদি কখনো দেখা যায় যে আপনাকে অপমান করা হয়, আপনার উদ্দেশ্য নিয়ে অপমান করা হয়, আপনাকে সবার সামনে ছোট করা হয়, তখন আপনার মধ্যে শুক্রের বৈশিষ্ট্যের পরিবর্তে মঙ্গলের বৈশিষ্ট্য প্রকট হয়, তখন আপনি অনেক বেশি হঠকারী হয়ে ওঠেন, এটি হয়ে থাকে এবং আপনার মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অনেক বেশি আকর্ষণ রয়েছে। এটি হচ্ছে আপনার বৈশিষ্ট্য। এখন আমরা দেখব বিপরীত লিঙ্গের মানুষ আপনাকে কি বিভ্রান্ত করছে, এটি দেখা দরকার। কারণ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনি অনেক বেশি আকৃষ্ট, কারণ আপনার মূল নক্ষত্র অধিপতি শুক্র কিন্তু, আর রাশির অধিপতি মঙ্গল। এই কারণে আপনাকে সতর্ক থাকতে হবে সবসময় বিপরীত লিঙ্গের মানুষের থেকে। তো কেতু শুক্রের নক্ষত্রে ইতোমধ্যে আছে, তার মানে এই সময় আপনার কর্মক্ষেত্রে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে চন্দ্রের ওই নক্ষত্র সাপেক্ষে হিসাব করলে। তাহলে আপনারা যারা ভরণী নক্ষত্রে আছেন তারা দেখেন তো কর্মক্ষেত্রে কোনো বাধাবিঘ্ন ফেস করছেন কিনা। করার কথা, কিছু কিছু বাধাবিঘ্ন থাকবে, একটু টেনশন, তারপরে হচ্ছে ঝঞ্ঝাট, একাকিত্ব, যেহেতু কেতু আছে এরকম থাকবে, কিছু কিছু প্রবলেম আপনি ফেস করবেন। আর যদি আপনাদের এখন যদি বলি যে আপনাদের লগ্ন হচ্ছে মেষ, তাহলে মেষের সাপেক্ষে গ্রহগুলো হিসাব করলে দেখি যে রাজযোগকারী গ্রহকে রবি চন্দ্র কিন্তু এখানে খুবই শক্তিশালী। সেই হিসাবে রবি এই মাসে, জানুয়ারি মাসে ধনু এবং মকর এই দুই ঘরে থাকবে, যা নবম এবং দশম ঘর। তার জন্য রাজযোগকারী গ্রহের কারণে আপনার জানুয়ারি মাসটা অত্যন্ত ভালো যাবে। এরপরে তৃতীয় ঘরে থাকবে বৃহস্পতি, যে নবমপতি হয়ে ওই তৃতীয় ঘরে থাকছে। আপনি আপনার প্রচেষ্টা বলে কিছু না কিছু এই সময় সৃষ্টি করবেন এবং আপনার সৃষ্টি করা কাজ নিয়ে আপনি অনেক বেশি গর্ববোধ করবেন। এটা আমি 100% চ্যালেঞ্জ করে বললাম যে আপনার যদি ভরণী নক্ষত্র হয় এবং লগ্ন মেষ হয়, তাহলে আপনি এমন কিছু করে দেখাবেন যার কারণে আপনি এই জানুয়ারি মাসে গর্ববোধ করবেন আপনার সৃষ্টি নিয়ে। এটি ঘটবে, আপনার কর্ম নিয়ে আপনি গর্বিত হবেন। এখন পরবর্তী গ্রহ সংযোগ যদি দেখি, সেখানে দেখছি কেতু পঞ্চমে আছে, মানে রিলেশনশিপে দুঃখ, দুর্দশা, দূরত্ব, একজনের সাথে আরেকজনের বনিবনা না হওয়া বা রিলেশন নিয়ে সমস্যা থাকা, এগুলো থাকবে।
মাথায় থাকবে একটা টেনশন, কী টেনশন সেটা আপনি নিজেও যেন জানেন না, এরকম কিছু প্রবলেম হবে। তবে মেডিটেশন এর সমাধান। নবম দশমে গ্রহ থাকবে, কর্মভাগ্য ভালো, পৈতৃক পৈতৃক ভাগ্য ভালো, পিতার সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এবং পিতার আশীর্বাদ জীবনে মিলবে। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখায়, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা নির্দেশ করে। আর এদিকে একাদশে রাহু থাকার কারণে ইনকামের ভাগ্য ভালো, নানা দিক থেকে ইনকাম আসবে এবং আয় রোজগারের মাত্রা অবশ্যই বাড়বে। শনি দ্বাদশে থাকছে, এই কারণে বৈদেশিক ক্ষেত্র থেকে আয় নির্দেশ করে, আবার প্রচুর পরিমাণে ব্যয়ের বিষয়টাও দেখায়। অর্থাৎ বৈদেশিক সূত্র থেকে আয় থাকবে, আবার প্রচুর ব্যয়ও হবে, এটি নির্দেশ করে। আর যদি আমরা এখন কর্ম বা আমাদের ব্যবসা বা চাকরি, এই দুটো বিষয়কে লক্ষ্য করি, তাহলে কোন বিষয়টাকে আমরা বেশি প্রাধান্য দিতে পারবো? তো সেই ক্ষেত্রে ব্যবসার ঘরে গ্রহ ওইভাবে থাকছে না, বৃহস্পতির দৃষ্টি আছে। তো সেক্ষেত্রে বিদেশ ভ্রমণ বা কোথাও ভ্রমণ করা, এই সৌভাগ্যটা আপনারা পাবেন। তবে চাকরি বা ব্যবসা যাই বলেন, সব ক্ষেত্রেই বৈদেশিক সূত্রকেই বেশি নির্দেশ করছে। অর্থাৎ আপনারা যারা বৈদেশিক সূত্রে কাজ করবেন, অর্থাৎ বিদেশ ভাগ্য বা বৈদেশিক কোনো কিছুর সাথে লিঙ্কড এমন কোনো কিছু যদি আপনার থেকে থাকে, অবশ্যই অবশ্যই আপনি এই বিষয়টাকে ভালো করবেন। আপনারা, আবারও বলছি, যাদের মেষ লগ্ন আছে, তাদের যাদের চন্দ্রভরণী নক্ষত্রে, তাদের বৈদেশিক ক্ষেত্র থেকে উন্নতির সম্ভাবনাটা অনেক বেশি। চাকরিই বলেন, ব্যবসায় বলেন, যা কিছুই হোক, বৈদেশিক ক্ষেত্রর সাথে সংযোগ থাকতে হবে আপনার। এই সংযোগ থাকলে আপনার চরম উন্নতি নির্দেশ করে। এটি হচ্ছে আপনার রাশিফল জানুয়ারি মাসে। এখন আমরা দেখে নেব যে আপনার লগ্নটা যদি বৃষ হয় তাহলে কি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় ঘরে পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে বৃহস্পতিকে। তো বৃহস্পতি সম্পদ এর বিস্তার অবশ্যই ঘটাবে। আর একাদশপতি হিসাবে বৃহস্পতির এখানে অবস্থান জানুয়ারি মাসের প্রথম 15 দিনে প্রচুর পরিমাণে ধন সম্পত্তির ইঙ্গিত দেয়। আপনার এই সময়ে মানুষের সাথে ব্যবহার ভালো থাকবে এবং নানান দিক থেকে উন্নতি নির্দেশ করে। এক্ষেত্রে আপনি যেহেতু তৃতীয় পতিকে দ্বাদশে পাচ্ছেন, এই জন্য আপনার একইভাবে ওই কথা আপনাকেও বলবো, বৈদেশিক সূত্র থেকে আপনার ভাগ্যটা ভালো এবং বিদেশ থেকে আয় এই বেশি ভালো, বিনিয়োগের থেকেও আপনার আয় রয়েছে। এখানে রাশির অধিপতি শুক্র, সে থাকছে মাসের প্রথম 15 দিনের যদি হিসাব করি, সে থাকছে অষ্টমে। তার মানে মাসের প্রথম 15 দিন আপনার জন্য অতটা শুভ না। মাসের সেকেন্ড যে পার্ট, অর্থাৎ 16 তারিখ থেকে, এইখান থেকে আপনার সময়টা বেশি ভালো। তাহলে বৃষ লগ্নের জন্য মাসের শেষের অংশকে আমি গুরুত্বপূর্ণ মনে করছি। তাহলে আপনার শুভ কাজগুলো এই সময় করার চেষ্টা করবেন। আর পুরো মাস জুড়ে আপনার সম্পদের ঘরটা ভালো আছে। আপনার ইনকামের ঘরে শনির অবস্থানের কারণে যথেষ্ট পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন। আর দশমে থাকছে রাহু, কর্মব্যস্ততা থাকবে প্রচুর। কিন্তু মনে রাখবেন, মাসের প্রথম 15 দিনে আপনার ব্যয়ের মাত্রা বাড়বে এবং নানা রকমের রিস্ক তৈরি হবে, চ্যালেঞ্জ তৈরি হবে, সেটিকে মাথা ঠান্ডা রেখে মোকাবেলা অবশ্যই করবেন। আমরা মিথুন লগ্নকে একটু দেখে নেব। ও আচ্ছা, মিথুনের বিষয়ে আপনাদেরকে একটু বলি। সেটি হচ্ছে বিবাহের কথা। মিথুনের ঘর পরিবর্তন দেখা যায়। যারা বিবাহ করতে চান তাদেরকে বলবো যে আপনারা বিবাহ করতে পারেন। ডিসেম্বরের, গত বছর অর্থাৎ 25 সালের ডিসেম্বরের পর থেকেই শুভ সময় জানুয়ারির 15 পর্যন্ত আছে। সেই কারণে ঘর পরিবর্তনজনিত যোগ দেখা যায়। এজন্য আপনারা বিবাহ করলে এই সময় করতে পারেন, এটা অত্যন্ত শুভ সংযোগ দেখায়। এক্ষেত্রে আপনার লগ্নের অধিপতি সে হচ্ছে বুধ। এই বুধকে আমরা এইখানেই দেখতে পাচ্ছি এবং আপনার নক্ষত্র অধিপতি শুক্র, তাকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। ফলে এটি অত্যন্ত শুভ সংযোগ নির্দেশ করে সপ্তম ঘরে। এটা বিবাহ যোগকে নির্দেশ করে এবং সৌভাগ্য যোগকেও একই সাথে নির্দেশ করে। জানুয়ারি মাস আপনার জন্য সৌভাগ্য বর্ধক মাস। তবে এটি মাসের প্রথম 15 দিনকে শুভত্ব দেয়। অর্থাৎ লগ্ন সাপেক্ষে মাসের প্রথম 15 দিন শুভ এবং রাশি সাপেক্ষে মাসের প্রথম 15 দিন, শেষ 15 দিন, সব মিলিয়ে দুটোই শুভ হয়ে ওঠে। কিন্তু আমরা লগ্ন সাপেক্ষে বেশি গুরুত্ব দেব, এই জন্য মাসের প্রথম 15 দিন বেশি ভালো, এটি মনে রাখবেন। আর মাসের পরবর্তী 15 দিন এভারেজ।
আমরা যদি বিবাহর ঘরটা একটু দেখি, বিবাহের ঘরে অনেকগুলো গ্রহ আছে। এই জন্য আপনারা ব্যবসায় করেন বা কোনো চুক্তি করেন, যাই করেন, কোনো পার্টনারশিপে গেলেই আপনি ভালো করবেন। অবশ্যই এই বিষয়টাকে গুরুত্ব দেবেন। এমন ভালো সময় কিন্তু সবসময় আসে না। আমরা চন্দ্র সাপেক্ষে হিসাব করলে দেখতে পাই যে দ্বিতীয় পতিকে একাদশে, যার কারণে জন্মগতভাবেই আপনার আয় ভাগ্যটা অত্যন্ত ভালো। এই জন্য আপনি বিজনেস করলে সবচেয়ে বেশি লাভবান হবেন। চাকরির চাইতে আপনার জন্য বিজনেস বেশি ভালো। আমরা এখন দেখব আপনার লগ্ন কর্কট হলে কি হতো। যাদের যাদের লগ্ন কর্কট আছে, এদের দশমে চন্দ্র থাকার কারণে অত্যন্ত ক্রিয়েটিভ মানুষ হবেন আপনারা, এবং এই ক্রিয়েটিভিটির কারণে আপনি সবসময় একটা চ্যালেঞ্জ নিতে পছন্দ করবেন এবং সেই চ্যালেঞ্জকে ফুলফিল করেও দেখাবেন। কিন্তু মনে রাখবেন, এখন যে সিচুয়েশন আছে সেক্ষেত্রে দ্বিতীয় কেতু, দ্বাদশে বৃহস্পতি থাকছে, এবং এখানে ষষ্ঠপতি দ্বাদশে থাকার কারণে বিপরীত রাজ্য, অর্থাৎ আপনার সাথে কেউ যদি শত্রুতা করে তাহলে তারা নিজেরাই বিপদে পড়বে। এদিকে অষ্টমে রাহু থাকার কারণে বড় বড় বিপদে আপনি পড়বেন, বিপদ থেকে রক্ষাও পাবেন। মানে আপনার ভাগ্য ভালো, কিন্তু কর্মক্ষেত্রে আপনার রিস্কটা বেশি নিতে দেখা যায়। নবম ঘরে আবার শনি আছে। মোট কথা আপনার লাইফে উত্থান পতনগুলো বড় বড়, অর্থাৎ উঠবেন যখন তখন বিশাল উপরে উঠে যাবেন, আর যখন নামবেন তখন বিরাটভাবে নেমে যাবেন। সমুদ্রের মতন আর কি আপনার জীবন। সমুদ্রে যখন বড় বড় ঢেউ ওঠে, সুনামি, ওই রকম জীবন আপনার চলছে এখন। তো জানুয়ারি মাসে প্রথম 15 দিনে বলবো যে প্রথম 15 দিনটা আপনার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং, মাত্রাতিরিক্ত চ্যালেঞ্জিং। কিন্তু এরপরেই মাসের 15 তারিখ পার হলেই দেখবেন যে বিজনেস ভাগ্য অত্যন্ত শুভ হয়ে ওঠে আপনার জন্য। আপনি সবসময় সৃষ্টিশীল কাজ করতে পছন্দ করেন। এই জন্য 15 তারিখের পর থেকে আপনার এই কাজগুলো আহ, আহ, মানে ফলপ্রসূ হবে। আপনারা চেষ্টা করবেন যে এই বিষয়টা কাজে লাগানোর। আর যদি বিবাহ করতে চান তাহলে মাসের 15 তারিখের পর থেকে ভালো সময় আপনি পেয়ে যাচ্ছেন। আমরা চলে আসব সিংহ লগ্নে। সিংহ লগ্ন হলে আপনাদের সেক্ষেত্রে দ্বাদশপতিকে আমরা ওখানে নবমে দেখতে পাই। বৈদেশিক ভাগ্য অত্যন্ত শুভ থাকে, আর মাথায় একটা টেনশন থাকবে, কেতু এখানে আছে এই জন্য। তো কেতু যেহেতু এখানে শুক্র এর প্রভাবে রয়েছে, যার জন্য রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে মাথায় একটা টেনশন থাকার সম্ভাবনা বেশি থাকে। আর রাশির অধিপতিকে আমরা দেখতে পাবো হচ্ছে এই পাশে ধনুতে, আর হচ্ছে মকরে, যার জন্য এখানে পঞ্চম এবং ষষ্ঠ ঘরে পড়ছে রাশির অধিপতি। তাই মাসের প্রথম 15 দিন আপনার জন্য যতটা শুভ, মাসের শেষ 15 দিন ততটা শুভ হচ্ছে না। এই ক্ষেত্রেও আমি বলবো যে আপনারা একটু সতর্কভাবে কাজ করবেন। মাসের শেষ 15 দিনে শত্রু দ্বারা পীড়িত হওয়ার সম্ভাবনা বেশি। আর মনে রাখবেন যে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকুন, কারণ এই সময়ে সংসার জীবনে বড় ধরনের বিপদ আপদ আসতে পারে। অলরেডি এগুলো আপনারা 25 সাল থেকে ফেস করছেন। তারপরেও আমি বলবো যে সেই ধারাবাহিকতা বজায় রাখুন। এক্ষেত্রে অনেকেরই বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সপ্তমপতি অষ্টমে দেখি, এবং সপ্তমে রাহু আছে, এই জন্য সমস্যা। সামনে যে মাস আসছে সেই মাসে আপনার রাশিফল আরও বেশি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে জানুয়ারির 15 থেকে 15 না, এটা বলবো হচ্ছে ফেব্রুয়ারির দিকে যখন রবি ওই রাহুর ঘরে ঢুকবে, আর রাহু যেখানে আছে কুম্ভে, ওখানে ঢোকা মাত্রই রাশির অধিপতি চলে যাচ্ছে ওখানে, এবং ওখানে শুক্রও থাকবে। সেই ক্ষেত্রে আপনার সংসার জীবনে ভাঙনের মাত্রা বেশি, এবং এটি পরপর 2 মাস থাকবে, এবং এই সময়ে অনেকেরই ডিভোর্স হয়ে যাবে। যারা এই সিংহ লগ্নের আছে তাদের ক্ষেত্রে এটি সত্য বলে প্রমাণিত হবে। তো আমি চলে আসবো এখন কন্যা লগ্নে। কন্যা লগ্নের মানুষের চন্দ্রকে আমরা দেখতে পাই জন্মগতভাবেই অষ্টমে, যার জন্য আমরা একাদশপতি অষ্টমে থাকলে এটাকে ভালো বলা যায় না, অর্থাৎ দুর্ভাগ্য যোগ। কন্যা লগ্নের মানুষ, আপনার জন্ম সময়ে চন্দ্র ছিল মেষে ভরণী নক্ষত্রে, আর লগ্ন হচ্ছে কন্যা, সেক্ষেত্রে দুর্ভাগ্য যোগ নিয়ে আপনার জন্ম। সকল ক্ষেত্রেই কেবল হারাতে হারাতে যান আপনি, হ্যাঁ, এরকম হয়। তবে মৃত ব্যক্তি সম্পদ পাওয়া বা হচ্ছে ফাটকা, জুয়া, লটারি, শেয়ার বাজার, এই সমস্ত থেকে আবার আপনার লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি। আর এই সময়ে সপ্তম ঘরে আমরা শনিকে দেখতে পাই। বিবাহ করতে গেলে নানা রকমের সমস্যা ফেস করবেন, আর আপনার মায়ের আর কি স্বাস্থ্যহানির সম্ভাবনা বেশি। জন্মগতভাবেই আপনার মায়ের স্বাস্থ্য
পীড়িত থাকবে, ভালো থাকবে না। ওনার জীবিত থাকার সম্ভাবনা খুব কম। আর এখানে আমি বলবো যে ষষ্ঠে যেহেতু রাহু থাকছে, তার মানে আপনার জীবনে এই সময় দুঃখ কষ্টের মাত্রা, সংগ্রামের মাত্রা অনেক বেশি। আর এই জানুয়ারি মাসের 15 তারিখ এবং হচ্ছে তার পরবর্তী সময়, এই দুটো সময় লগ্ন সাপেক্ষে অত্যন্ত শুভ এবং চন্দ্র সাপেক্ষেও আমরা শুভ দেখতে পাই। এর জন্য আপনার জন্য জানুয়ারি মাসটা পুরোটাই ভালো যাবে। কিন্তু মনে রাখবেন যে কিছু কিছু সময় থাকে যে সময় আসলে বিপদ আপদ আসে। মানে একটা দিনের তো সবসময় ভালো যায় না, কিছু সময় খারাপ থাকে। তো সেই সময়ে আপনার বিপদ-আপদগুলো যদি ঘটে, সেটা কিন্তু আম কঠিন মাত্রায় হয়ে যাবে। তবে আমি এখানে দেখছি যেটা, জানুয়ারি মাসের ১ম ১৫ দিন আপনার জন্য মাত্রাতিরিক্ত ভালো। আর শনির অবস্থানজনিত কারণে আপনারা মনে রাখবেন রিলেশন থেকে বিবাহের সম্ভাবনা বেশি থাকবে এবং আ এটা সামনের দিকে একটু টেনে নিয়ে যেতে হতে পারে। অর্থাৎ একটু দেরি হতে পারে রিলেশনে। কিন্তু বিবাহ হবে, রিলেশন থেকে বিবাহ হবে, এটা নিয়ে সমস্যা হচ্ছে না। আপনার মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগী হবেন। কারণ উনি যদি জীবিত থাকে, উনার স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে। এদিকে আমরা চলে আসবো আ তুলা লগ্নে। তুলা লগ্ন হলে আপনার দশমপতি সপ্তমে থাকে, বিজনেস ভাগ্য, কর্মভাগ্য এই সবগুলো অত্যন্ত ভালো। আপনি জন্মগতভাবেই একই সাথে চাকরি করতে পারবেন, আবার হচ্ছে ব্যবসাও করতে পারবেন। এই ২ ভাগ্য আপনার ছোটবেলা থেকেই এই ২ ভাগ্য একসাথে ভালো থাকবে। আর এখানে লগ্ন সাপেক্ষে হিসাব করলে গ্রহগুলো তৃতীয় আছে। জানুয়ারি মাসের ১ম ১৫ দিনে আপনার প্রচেষ্টা বল অনেক বাড়বে। আপনার হাত যশ আপনার জন্য সম্মান বয়ে আনবে। এছাড়াও জানুয়ারি মাসের পরবর্তী ১৫ দিনে ম্যাক্সিমাম গ্রহ চলে যাবে আপনার চতুর্থে। সংসার জীবনে উন্নতি দেখায়, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। এই সময়ে আপনার সম্পদের মাত্রা বাড়তে দেখা যায়। এছাড়াও আপনার আ গৃহে আ যে সম্পদ, সেই সম্পদের মাত্রা বাড়বে। ওইদিকে পঞ্চমে রাহু থাকছে, যার কারণে মানুষের সাথে বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক ডেভেলপ করবে, কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হবে না। অর্থাৎ সম্পর্ক একাধিক মানুষের সাথে রিলেশনশিপ হওয়ার নির্দেশনা দেয়। কোনো রিলেশনই যেন টিকতে চায় না, এরকম বিষয়। আপনার প্রেম হবে একাধিক মানুষের সাথে। ষষ্ঠে শনি থাকছে, কোনো রিলেশনই টিকতে চাইবে না। এই আছে, এই নেই, এই হচ্ছে ব্যাপার। সংসার জীবন থেকে দূরে থাকবেন, ফ্যামিলি থেকে দূরে থাকবেন, বাসস্থানের থেকে দূরে থাকবেন এবং আ মানসিক পরিশ্রম হবে এবং আপনার এই পরিশ্রমের কারণে আপনি আ সবসময় একটা ক্লান্ত ভাব এরকম নিজের ভিতর অনুভব করবেন। এটি হতে দেখা যায়। ষষ্ঠের শনি শত্রু নাশ করে থাকে, অর্থাৎ আপনার মধ্যে আ যদি পবিত্রতা বজায় থাকে, তাহলে আপনার সাথে শত্রুতা করে কেউ কখনোই জিততে পারবে না। এই সময়ে কিছু কিছু ক্ষেত্রে রোগ-ব্যাধি, মানসিক রোগ-ব্যাধি দেখা যায়। অর্থাৎ আ মনে হবে যে আমার কোনো রোগ আছে, এরকম মনে হতে দেখা যায়। তো সেই ক্ষেত্রে মেডিটেশন করলে আপনি এর সমাধান পেয়ে যাবেন। আমরা দেখতে পাবো নবম বৃহস্পতি, এটিও একই জিনিস নির্দেশ করে যে নিজের প্রচেষ্টা বলে বিরাটভাবে উন্নতি, ভাগ্য বৃদ্ধি দেখা যায় এবং ষষ্ঠপতি নবমের কারণে কোনো রোগ-ব্যাধি যদি হয়, সেটি নিবারণের জন্য আপনি যে পন্থা অবলম্বন করবেন, সেটি ভবিষ্যতে আপনার শক্তি হিসেবে কাজ করবে, আপনার সৌভাগ্য বর্ধন করবে সেটি। একাদশের কেতু আপনাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে। আপনার রিয়ালাইজেশন অবশ্যই বৃদ্ধি পাবে। আপনার ভাগ্য অবশ্যই বর্ধন করবে। আমরা চলে আসবো বৃশ্চিক লগ্নে। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে আ চন্দ্র হচ্ছে নবমপতি। সে থাকছে কোথায়? সে থাকছে ষষ্ঠে। এটি কোনো ভালো ইঙ্গিত না। এইজন্য আমি বলব এটি জন্মগতভাবে আপনার পৈতৃক ভাগ্যকে দুর্বল করে দেয়। অর্থাৎ পিতার অসুস্থ থাকা, পিতার বিয়োগ অথবা পিতার শারীরিক কোনো খারাপ অবস্থা নিয়ে বেঁচে থাকা, এগুলো নির্দেশ করে। এখানে আ রাশির অধিপতি মঙ্গলকে আমরা ২য় এবং তৃতীয় দেখতে পাই। আপনার প্রচেষ্টা বল বেশি থাকবে মাসের শেষ ভাগে এবং সম্পদ অর্জনের দিকে মনোযোগী হবেন মাসের শুরুর ভাগে। এছাড়াও চতুর্থে রাহু মানসিক অশান্তিকে নির্দেশ করবে, সংসার জীবনে অশান্তি, গৃহ পরিবর্তন, তারপরে হচ্ছে আ বন্ধু থাকলে বা কোনো সম্পর্ক থাকলে তাদের সাথে দূরত্ব, অস্থিরতা এগুলো নির্দেশ করবে। পঞ্চমে শনি থাকার কারণে এক্ষেত্রে নিজের প্রচেষ্টা বলে কোনো কিছু করে দেখানো, এটিও নির্দেশ করে। নিজের মাথায় অনেক আইডিয়া খেলবে এবং সেই বিষয়টাকে কাজে লাগিয়ে আপনি কোথাও ইনভেস্ট করার সুযোগ পাবেন। এক্ষেত্রে অষ্টমে আমরা বৃহস্পতিকে দেখতে পাই। দ্বিতীয় পতি অষ্টমে, আপনি কোথাও বিনিয়োগ করতে পারেন, সেটায় লসও খেতে পারেন। এই ক্ষেত্রটা আপনি আপনার
জন্ম সময়ের যে গ্রহ নক্ষত্র পজিশন এটা দেখে নেবেন। অষ্টমে বৃহস্পতি থাকা এই ক্ষেত্রে বিপদ আপদ থেকে তো বাঁচবেন, কিন্তু ধন হানি যোগ নির্দেশ করে। আবার কোনো মৃত ব্যক্তি সম্পদ পেতে পারেন, শেয়ার বাজার থেকে বিনিয়োগ করে আপনি লাভবান হতে পারেন। আমরা এখানে আরেকটা বিষয় পাই, সেটি হচ্ছে দশমে কেতু, অর্থাৎ ওই যে বলছিলাম শেয়ার বাজার, ফাটকা, জোয়া, এরকম যে বিষয়গুলো থাকে, যেটি অন্যের টাকা বা মৃত ব্যক্তির টাকা, যে টাকা মানুষ ছেড়ে দিয়েছে, দান, এই সমস্ত থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আপনার বেশি আছে। এক্ষেত্রে আমরা যদি আপনার সপ্তম ঘরকে দেখি, তাহলে দেখি যে ব্যবসা করে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সতর্কতার সাথে এগোতে হবে, কারণ বৃহস্পতির পজিশনটা ভালো না। আমরা চলে আসব ধনু লগ্নে। ধনু লগ্ন সাপেক্ষে এখানেও আমরা চন্দ্রকে একটা নেগেটিভ ঘরে পেয়ে যাই, অর্থাৎ অষ্টমপতিকে আমরা পেয়ে যাচ্ছি ওইদিকে পঞ্চমে। তাহলে রিলেশনশিপে বাধাবিঘ্ন থাকবে, প্রেম করতে গেলে সেই সম্পর্ক সুষ্ঠুভাবে এগোতে চাইবে না, নানা রকমের প্রবলেম আপনি ফেস করবেন। তো এখানে আমি বলবো যে আপনার রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি, লগ্নের অধিপতি যেহেতু বৃহস্পতি সপ্তমে থাকছে এবং সপ্তমপতি লগ্নে থাকছে, এটা বিবাহ যোগ নির্দেশ করে। ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখের মধ্যে যদি বিবাহ না হয়ে থাকে, তার বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। কিন্তু ওই পাশে চন্দ্র যেটি আপনার রিলেশনে একটু বাধা দিচ্ছিল, সেটি কিছুটা বাধা সৃষ্টি করবে, কিন্তু সম্ভব, আপনার এই বিবাহ সম্ভব। এবং এক্ষেত্রে আপনার সম্পদ এর মাত্রা বৃদ্ধি করতে দেখা যায়, অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে আপনার মাত্রাতিরিক্ত সম্পদ হতে দেখা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন বৃদ্ধি পাচ্ছে, সম্পদও বৃদ্ধি পেতে দেখা যায়। মানে এই বিষয়গুলো আপনি এগিয়ে নিতে পারছেন, বিজনেস ভাগ্য অত্যন্ত শুভ নির্দেশ করে। তাহলে আমরা পেয়ে গেলাম যে ধনু লগ্নের মানুষের বিজনেস ভাগ্য এবং কারোর সাথে চুক্তি, পার্টনারশিপ এগুলো করলে অবশ্যই লাভবান হবে সে। ওইদিকে তৃতীয় ঘর রাহু থাকবে, প্রচেষ্টা বল যথেষ্ট ভালো থাকবে, নিজের বিজনেসকে সামনে এগিয়ে নিতে পারবেন অত্যন্ত সফলভাবে। চতুর্থে শনি থাকবে এবং শনির দশম দৃষ্টি আপনি পাবেন। কর্মভাগ্য খুবই ভালো থাকছে এবং পরিকল্পনা করে সামনে এগোলে অবশ্যই ভালো করবেন। তবে সংসার জীবনে বাড়ি, নিজের যদি কোনো বাড়ি থাকে, সেই বাড়ির প্রতি টান থাকবে, বাড়ির জন্য ইনভেস্ট করতে চাইবেন, বাড়ির জন্য কাজ করতে চাইবেন, এটি আবার এখানে নির্দেশিত হয়। ওইদিকে বললাম যে বিবাহ করার কথা আমি বলছিলাম, জীবনসঙ্গী অত্যন্ত ভালো হবে, সচ্চরিত্রের হবে এবং তার মাধ্যমে আপনি লাভবান হবেন। এদিকে আমরা নবম ঘরে কেতু পেয়ে যাই, অর্থাৎ জীবনে ধর্ম এর জয় হয়, অর্থাৎ আপনি যে পজিশনে আছেন, যে ক্ষেত্রে আছেন, সেই ক্ষেত্রে ধর্মের জয় হতে দেখা যায়। অর্থাৎ আপনি সততা এবং নিজের মধ্যে যে ধর্মটা বাঁচিয়ে রেখেছেন, সেটি আপনাকে এই সময়ে জয় এনে দেবে। অর্থাৎ আপনি নিজে যে জ্ঞান অর্জন করবেন, সেই জ্ঞানটা আপনাকে সামনে এগিয়ে যেতে যথেষ্ট হেল্প করবে এবং বিবাহ ভাগ্য, পত্নী ভাগ্য, পৈতৃক ভাগ্য, সব ক্ষেত্রে আপনি এখানে জয়ী হচ্ছেন। অর্থাৎ ধনু লগ্নের সময় কিন্তু ভালো দেখায়। আমরা চলে আসবো মকর লগ্নে। জন্ম সময়ে আপনার মকর লগ্ন হলে লগ্ন সাপেক্ষে রাশির অধিপতি তৃতীয় থাকছে, লগ্ন অধিপতি তৃতীয় থাকছে, যার কারণে আপনার প্রচেষ্টা বলটা বৃদ্ধি পাবে। প্রচেষ্টা বল বৃদ্ধি পাবে, সম্পদের যতই সম্পদ অর্জন করেন, সেই সম্পদের ক্ষেত্রে আপনার অতৃপ্তি থাকবে। যতই অর্জন করছেন, তৃপ্তি হচ্ছে না, কারণ এখানে জানুয়ারি মাসের দিকে প্রচুর পরিমাণে ব্যয়ের নির্দেশনা রয়েছে। মাসের প্রথম 15 দিন যথেষ্ট ব্যয় করবেন। গত বছরের ডিসেম্বরের দিকে আপনি যথেষ্ট ব্যয় করেছেন, এই ব্যয়ের মাত্রাটা কমতে থাকবে যখন আপনি জানুয়ারি মাসের 15 তারিখ পার করবেন। এছাড়াও দ্বাদশপতিকে আমরা ষষ্ঠে দেখতে পাই, অর্থাৎ আপনার ব্যয়ের মাত্রাকে আপনি চাইলে লাগাম টানতে পারবেন ব্যয়ের মাত্রায়। এবং ওইদিকে অষ্টমী কেতু থাকছে, অর্থাৎ বিপদ আপদ, ফাড়া, রোগ ব্যাধি এগুলো থাকছে। আপনার আত্মীয় স্বজন যারা আছে, তাদের ব্যয়ের ভার আপনাকে বহন করতে হতে পারে, এইরকমই মনে হচ্ছে আমার। এদিকে আপনার দৌড়াদৌড়ির মাত্রা বেশি থাকবে, অর্থাৎ সবসময়ই দৌড়াবেন, অন্যের জন্য দৌড়াবেন, এটি এখানে দেখা যায়। আর গ্রহ নক্ষত্রের পজিশনটা অতটাও ভালো না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার সপ্তমপতি যেহেতু দশমে আছে, জন্মগতভাবেই আপনি ব্যবসায়ী প্রকৃতির মানুষ এবং এগুলোই পছন্দ করেন, অন্যের জন্য কাজ করতে পছন্দ করেন, অত্যন্ত সৃষ্টিশীল মানুষ। কিন্তু আপনার এই জানুয়ারি মাসে প্রথম 15 দিন মোটেই ভালো না, আর পরের যে সময়টা থাকছে সেই সময়ও নানা রকম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। মোট কথা আপনার চ্যালেঞ্জ, এই বছরে
যথেষ্ট চ্যালেঞ্জ আছে, বিশেষ করে জুন মাস পর্যন্ত। জুন মাস পর্যন্ত আপনাকে চ্যালেঞ্জ নিতেই হবে। আর মানুষের সাথে ধৈর্য ধরে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ চারিদিকে আপনার শত্রু রয়েছে। আমরা চলে আসবো কুম্ভ লগ্নে। কুম্ভ লগ্ন সাপেক্ষে আমরা দেখতে পাই ষষ্ঠপতি চন্দ্রকে তৃতীয়। ষষ্ঠপতি তৃতীয় থাকলে আপনার চাকরি ভাগ্য অত্যন্ত ভালো থাকবে এবং বারবার কর্ম পরিবর্তন এবং স্থান পরিবর্তন এগুলো দেখাবে। সেক্ষেত্রে আপনি নিজে কোনো বিজনেস করতে পারেন, নিজে কোনো কিছু করতে পারেন, নিজের চেষ্টায় কোনো কিছু করা, এই ভাগ্যটা আপনার ভালো। এছাড়াও আপনি যদি ইলেকট্রনিক্স নিয়ে, কম্পিউটার আইসিটি নিয়ে কাজ করেন, তাহলে এই সময় আপনার জন্য প্রচুর পরিমাণে অর্থ সম্পদ অপেক্ষা করে আছে। আপনার ডিসেম্বরের 15 তারিখের পর থেকে, ডিসেম্বর বলবো না, আরও আগে থেকে বলা যায়, নভেম্বর বলা যায়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, জানুয়ারি 15 এই পর্যন্ত আপনার প্রচুর অর্থ সম্পদ আগমনের ইঙ্গিত দেয়। যদি আপনি আইসিটি, টেকনোলজি, কম্পিউটার এই বিষয়ে যদি দক্ষতা রাখেন, তাহলে অবশ্যই এই সময় আপনি উন্নতি করবেন, অর্থবিত্ত আয় করবেনই করবেন, এটা চ্যালেঞ্জ করে বলা যায়। সম্পদের ঘরে রাশির অধিপতি শনি, লগ্ন অধিপতি শনি থাকছে, এই জন্য আপনার এই সম্পদগুলো দাঁড়াবে, সঞ্চয় হবে। এছাড়াও পঞ্চমের বৃহস্পতিকে দেখতে পাই, সম্পদের অধিপতি এবং একাদশপতি এখানে ওই পঞ্চমে থাকছে, মানে আপনি আপনার বুদ্ধি খাটিয়ে প্রচুর অর্থ আয় করতে পারবেন। এবং এই সময় যদি কারোর সাথে রিলেশন হয়, খুব ভালো হবে, এই রিলেশনটা ভালো হবে। এদিকে আমরা সপ্তমে কেতুকে দেখতে পাই। সংসার যদি হয়ে থাকে, আপনার যদি ওয়াইফ থাকে, তাহলে তার সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে, তবে তার মধ্যে ধৈর্য ধরতে দেখা যায়। কিন্তু সে অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, এরকম চান্সও রয়েছে, তার জন্মছক বিবেচ্য। আমরা যদি পরবর্তী লগ্নে চলে যাই, অর্থাৎ মীন লগ্ন, সর্বশেষ লগ্ন, তো সেই ক্ষেত্রে এটা কেমন হতে পারে? মীন লগ্নে শনি অবস্থান করছে, এটি দ্বাদশপতি এবং একাদশপতি, যার কারণে এখানে একটু প্রবলেম দেখা যায়। অর্থাৎ হচ্ছে আপনি দেশের ভিতরে বিজনেস না করে বৈদেশিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে বিজনেস করবেন এবং আপনার মধ্যে প্রচুর পরিমাণে ভ্রমণ করার মানসিকতা দেখা যাবে। জন্ম সময়ে আপনার পঞ্চমপতি চন্দ্র দ্বিতীয় ছিল, যার কারণে নিজের বিদ্যা বুদ্ধি খাটিয়ে প্রচুর পরিমাণে অর্থ আয় করতে আপনি পারবেন এবং অল্প বয়সে রিলেশনের মাধ্যমে বিয়ে করার চান্সটা বেশি থাকবে। এছাড়াও আপনার মধ্যে মানুষের সাথে সুন্দর করে কথা বলার যে অ্যাবিলিটি, সেটি জন্মগতভাবেই থাকবে, যার কারণে বিজনেস ভাগ্য সবসময়ের জন্য আপনার জন্য সাপোর্টে থাকবে। এদিকে আমরা দ্বাদশে রাহুকে দেখতে পাই, যার জন্য ট্যুর, ভ্রমণ সংক্রান্ত কোনো বিষয়, এগুলো আপনার জন্য সবসময় উন্নতি থাকবে। আমরা জানুয়ারি মাসের প্রথম 15 দিন শুধু না, পুরো জানুয়ারি মাসই আপনার জন্য শুভ বলবো। এছাড়াও নভেম্বর, ডিসেম্বর এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ ছিল। এদিকে চতুর্থে রাশি, লগ্নের অধিপতি বৃহস্পতিকে চতুর্থে পেয়ে যাই, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে উন্নতি। আপনি যদি বাড়ি করতে চান, এই সময় করতে পারবেন। বাড়ি, গাড়ি, বাহন যোগ এগুলো নির্দেশ করে। সংসার জীবনে উন্নতি নির্দেশ করে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। যদি কোনো রোগ ব্যাধি থাকে, তাহলে ওষুধের মাধ্যমে অবশ্যই উনি সুস্থ হয়ে যাবেন। এদিকে ষষ্ঠে, আমরা ষষ্ঠে কেতুকে দেখতে পাই। আপনার এই সময় কোনো অজানা রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ইন্দ্রিয় যে সুখ, সেটি ভোগ করার জন্য আপনার মধ্যে একটা তাড়না সৃষ্টি হবে, অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার মধ্যে একটা বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ তীব্র হয়ে উঠবে আপনার মধ্যে, অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য আপনি মরিয়া হয়ে উঠবেন, এই প্রভাবটা থাকবে। এদিকে শনি আপনার মধ্যে যোগী স্বভাব সৃষ্টি করবে, আবার ভোগী স্বভাব সৃষ্টি করবে আপনার যে নক্ষত্র অধিপতি শুক্র। তো শুক্রের প্রভাবের কারণে, শুক্র যেহেতু মঙ্গল রবির সংস্পর্শে থাকছে, এই জন্য আপনি নিজের সংযমকে নিয়ন্ত্রণ করতে সহজে পারবেন না। তাহলে জানুয়ারি মাস আমরা পাচ্ছি যে আপনি যদি কর্মক্ষেত্রে থাকেন, তাহলে কর্মক্ষেত্রে উন্নতি আছে, কিন্তু নিজের সংযমের বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও শিক্ষাক্ষেত্র, বাসা বাড়ি, মনের সুখ, মানসিক স্থিতি, এগুলো সব আবার ভালো আছে। তো সবশেষে আমি ওই যে বলি যে জ্ঞানবাণী বই থেকে একটা উক্তি আলোচনা করার কথা, আমি সেই উক্তি আলোচনা করে এই ভিডিও শেষ করব। তো এখন আমি আলোচনা করব যে 6 নম্বর উক্তি, সফল বিবাহ সমাজের মনের মতো না হলে সমাজ তাকে অভিনন্দন জানায় না। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি বললাম যে সফল বিবাহ সমাজের মনের মতো না হলে সমাজ তাকে অভিনন্দন জানায় না। এর কারণ কি? কারণ হলো,
সমাজ চাই সমাজের যে প্রথা আছে সেটি যেন মানুষ বহন করে নিয়ে যায়। আপনি বিবাহে সুখী হলেন কি না হলেন এটি সমাজের দেখার বিষয় একদমই না। আপনি সমাজের নিয়মকানুন মানছেন কি না এটিই বিষয়। ধরুন আপনি আপনার পছন্দের কাউকে বিয়ে করলেন, এতে কি সমাজ আপনাকে অভিনন্দন জানাবে? না, কারণ আপনি সমাজের নিয়ম মানেননি। সমাজ যে রীতিনীতি তৈরি করেছে সেই রীতিনীতি আগে আপনাকে মানতে হবে, তাহলে সমাজ খুশি। কিন্তু আপনি খুশি কিনা সেটি সমাজের দেখার বিষয় না। আপনি আপনার পছন্দ মতো বিয়ে করলেন, আপনি সুখীও হলেন, সমাজ আপনাকে অভিনন্দন জানাবে না। কেন? কারণ আপনি তো সমাজের রুলস রেগুলেশন মানেননি। তার মানে এখানে সমাজ কি চাচ্ছে মূলত? সমাজ চাচ্ছে তার নিজের যে ইগো সেটি বজায় রাখতে। আপনি ভালো থাকলেন কি না থাকলেন সমাজ কিন্তু এটা কখনোই দেখতে আসবে না। সমাজ সবসময় প্রথা একে বয়ে নিয়ে যেতে চাই। সেই প্রথা মানুষের জন্য যদি বিপজ্জনকও হয়ে যায় তাহলেও সেটি নিয়েই সে এগোয়। আমরা আমাদের বাস্তব জীবনে এর প্রমাণ দেখতে পাই, প্রয়োগ দেখতে পাই, বিশেষ করে ধর্ম। দেখুন, ধর্ম সৃষ্টি হয়েছিল মানুষের কল্যাণের জন্য, কিন্তু এখন ধর্মই মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা হয়ে আছে, কারণ এটি প্রথায় রূপ নিয়েছে। এই প্রথার কারণে মানুষ তার সিদ্ধান্তগুলো এখন আর নিজের ইচ্ছা মতো নিতে পারে না। সেক্ষেত্রে প্রথম বাধা তৈরি করে ধর্ম, কারণ ধর্ম এখন ওই যে বলছিলাম যে সমাজের যে প্রথা সেটির রূপ নিয়েছে। ধর্ম এখন আর মানুষের কল্যাণ করতে পারে না, কিন্তু ধর্মের উৎপত্তি হয়েছিল কল্যাণের জন্য। এরকমভাবেই আপনি যদি সমাজের নানান জায়গাগুলো খেয়াল করেন তাহলে আপনি স্পষ্ট হয়ে যাবেন এই বিষয় নিয়ে যে আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় সবসময় যদি সমাজের কথা চিন্তা করি যে সমাজ কি বলবে, সমাজ কি ভাববে, সমাজ কি আমার এই বিষয়টাকে সাপোর্ট করবে, এই বিষয়টা যদি আপনি ভাবেন তাহলে আপনাকে পুরো বিষয়টা সমাজের উপরে ছেড়ে দেওয়াই ভালো। এক্ষেত্রে আপনি স্বাধীন না। আর যদি আপনি স্বাধীন এই বিষয়টাকে গুরুত্ব দেন, আমি স্বাধীন, তাহলে আপনার নিজের এই স্বাধীনতাকেই গুরুত্ব দেন, সমাজের বিষয়টাকে দেখতে যাবেন না। কারণ এই দুটো একটা অন্যের সাথে কন্ট্রাস্ট করে। সমাজ হচ্ছে সেই স্রোতের মতো যেখানে কচুরিপানা কলার ভেলা সেটি বয়ে চলেছে, কোথায় গিয়ে সে কুল পাবে সেটা কেউ জানে না। সমাজের বিষয়টা এরকম, এইটা চলতে থাকবে চলতে থাকবে, কোথায় গিয়ে এটা যে ভিড়বে কেউ বলতে পারে না। আপনার সমাজের সাথে যদি তাল মিলিয়ে যদি জীবন চালাতে হয় তাহলে আপনি কোথায় গিয়ে ঠেকবেন আপনি জানেন না। এই সমাজের এই গতিকে আমরা ইঞ্জিনবিহীন একটা সাইকেলের চাকার সাথেও তুলনা করতে পারি। যে আপনি সাইকেলে বসে আছেন, ঢালু রাস্তা, সাইকেলের কোনো প্যাডেল কিছুই নাই, আপনি বসে আছেন ধরে, আপনাকে নিয়ে চলছে। আপনি ভাবছেন বাহ, আমি তো পেডেল দিচ্ছি না, কষ্ট করছি না, এমনিই চলছে, কিন্তু রাস্তা তো ঢালু। এই ঢালু রাস্তা যতক্ষণ বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি চলবেন নিরবিচ্ছিন্নভাবে, কিন্তু যখনই ঢালু রাস্তা শেষ হবে আপনি কিন্তু দেখবেন যে আপনি অনেক নিচে নেমেছেন। যেখানে সংঘর্ষ নেই, যেখানে পরিশ্রম নেই, যেখানে নিজের উন্নতি নেই, সেই রাস্তা কখনো ভালো কোথাও নিয়ে যেতে পারে না। অর্থাৎ সমাজ আপনাকে যেভাবে নিয়ে যাচ্ছে আপনি যদি সেটিকে ফলো করেই চলতে থাকেন অবশ্যই আপনি এমন জায়গায় গিয়ে পৌঁছাবেন যেখান থেকে আর সহজে ফিরে আসা যায় না। এই জন্য আমি এই কথা বলেছি যে সফল বিবাহ সমাজের মনের মতো না হলে সমাজ তাকে অভিনন্দন জানায় না। এই এক উক্তি দিয়ে আপনারা অনেক কিছু বুঝতে পারেন। যারা আপনারা জ্ঞানী মানুষ তারা আশা করি আমার এই উক্তি দিয়ে অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক ডিপ যেতে পেরেছেন। তো আমি এই ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভিডিও পারলে শেয়ার করবেন। ভিডিওর ভিউ যদি বেশি হয় তাহলে সামনে আমি আবারও বিস্তারিতভাবে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।